নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভ্রমণের ব্লগ ভিডিও তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। পুরনো বন্ধু যারা আমার রোজ ভিডিও দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, সেই সাথে নতুন বন্ধুদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই পরপর ভিডিওগুলো কিন্তু এপিসোড অনুসারে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমাদের কন্যাকুমারী ভ্রমণ এখানেই শেষ। আর এখন ঘড়ির কাঁটাতে মোটামুটি 5টা বাজছে। এখানে তো সূর্য ওঠে অনেকটা দেরিতে, 5টা 50-এ আমাদের ট্রেনের টাইম ছিল। কন্যাকুমারী থেকে আমাদের এখন চলে আসতে হবে রামেশ্বরমের উদ্দেশ্যে। তো এই পথটা অনেকটাই রাস্তা, প্রায় 400 কিলোমিটারের মতো রাস্তা। তাই আমরা সকাল সকাল এসে ট্রেনে বসে পড়লাম। ট্রেন কিন্তু আগের থেকে বুক। আর এটাই ছিল হাওড়া থেকে কন্যাকুমারী আসা, যেটা সোমবারে বিকালে ছেড়ে আসে। আর এটাই হলো হাওড়া মানে কন্যাকুমারী থেকে হাওড়া যাওয়ার একটাই ট্রেন। তো এই ট্রেনটা আমাদের টিকিট আগে থেকে বুক করাই ছিল। তো আমরা ট্রেনে এসে বসে পড়লাম। আর ট্রেনে আমাদের নামার কথা ছিল মাদুরাই স্টেশনে, কিন্তু যাত্রাপথের গতিপথে পরিবর্তনের জন্য আমাদের মানামাদুরাই স্টেশনে নেমে পড়তে হলো। আর মানামাদুরাই থেকে রামেশ্বরমের ট্রেন আছে, কিন্তু সেই ট্রেনটা অনেকটাই অন্তর অন্তর। সকালে 10:30টার সময় লাস্ট ট্রেন চলে গেছে, আবার দুপুর 2টোয় আসবে। ওই জন্য অতক্ষণ অপেক্ষা না করে আমরা এখন বাসে চেপে পড়েছি। স্টেশন থেকে ডান দিকে বেরিয়ে গেলেই রয়েছে বাসের স্টপেজ। প্রচুর সুন্দর সুন্দর লাক্সারি বাস রয়েছে, তবে বাসের ভাড়াটা অনেকটাই বেশি। যেখানে এখানে মাথা পিছু 50 টাকা করে হয়ে যেত টিকিট, সেখানে এখানে 100 টাকা করে লেগেছে। আর লাগেজের জন্য 100 টাকা, অর্থাৎ 400 টাকা আমাদের বাসের ভাড়া লেগেছে। আর আমরা এখন মানামাদুরাই থেকে চললাম রামেশ্বরমের পথে। চলো দেখতে থাকো। বাসের লাইন আর ট্রেনের লাইন একদমই পাশাপাশি, দেখতেই পাচ্ছ ওই যে ট্রেনের লাইন সামনে। আর আমরা এখন বাস দিয়ে যাচ্ছি। আর আমরা এখন চলে এসেছি বিশ্ববিখ্যাত সেই পাম্বাম ব্রিজের উপরে, যেটা প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে সমুদ্র বক্ষের উপর দিয়ে গেছে। বাসের লাইনটাও গিয়েছে সমুদ্রের পক্ষে। আর এই যে ট্রেনের লাইন এই দিকে যেটা ভিতর দিকে সেটা আগে ছিল, আর ওই দিকেরটা রয়েছে শেষের দিকে। আর এই মাঝখানে যেটা রয়েছে এটা যখন জাহাজ আসে সেইটা চলাচলের জন্য উপর দিকে তুলে জাহাজ যাতায়াতের জন্য ব্যবস্থা রয়েছে। তো এই ব্রিজটা খুবই বিখ্যাত পৃথিবীর মধ্যে, এই ব্রিজটার একটা নামও রয়েছে। তো ভারতবর্ষে এরকম সুন্দর একটা ব্রিজ যেটা একদম জলের মাঝখান দিয়ে গেছে, দুই দিকেই সমুদ্র। তো রাস্তা পেরিয়ে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে গেছি। আমাদের এখানেও হলিডে হোম ভাড়া করা ছিল। তো হলিডে হোমের তো তোমাদের ফেসিলিটি আগের থেকে দেখাচ্ছি। আর এখানে ছিল ভাড়া ছিল আমাদের 330 টাকা মতো। এই রুমটার ভাড়া ছিল 24 ঘন্টায়। তো যে সমস্ত হলিডে হোমগুলোতে আমরা থাকলাম তার থেকে এটাতে একটু বেশি, একটাতে 240 ছিল, একটাতে 280 ছিল, আর এটা হলো 330। তো এখানে আমরা চলে এসেছি আর গুটি গুটি পায়ে উপরে চলে এসেছি। আমাদের রুম নম্বর ছিল 7। কি জানি 7টাই হয়তো আমাদের ভাগ্যে ছিল, কারণ পরবর্তী যে রুমে গিয়েছিলাম সেখানেও ছিল 7 নম্বর রুম। তো মোটামুটি রুমটা খারাপ নয়, তবে বেডটা একটু মানে ছোট ছিল। হতে দুটো ডবল বেড ছিল, 3জনের পক্ষে একটু অসুবিধা। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেল থেকে অনেক ভালো এই বেডটা। আর এখানে বেশ পরিষ্কার বিছানাপত্র, এসিও ছিল। আর সেই সাথে সমস্ত কিছু দেখে নাও একবার, আমার তো খুবই ভালো লেগে। আর তার সাথে পায়খানা বাথরুম সমস্তই ছিল পরিষ্কার চকচকে, একদম বাড়ির মতোই সুন্দর। আর তার সাথে যে ব্যালকনিটা ছিল সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। সামনে ছিল প্রচুর ময়ূর, যখন তখন ময়ূরগুলো আসছে, পেখম মেলছে, উড়ছে। আর এখানে কাপড় মেলারও ব্যবস্থা রয়েছে। তো আমাকে এই মানে হলিডে হোমগুলো একটা বেড়ানোর অঙ্গ। এই যে দেখো একটা ময়ূর ছিল, এখানে ছবি তুলে রেখেছিলাম। তো হলিডে হোমগুলো একটা বেশ আমাদের ভ্রমণের একটা তোমার পয়েন্ট বলতে পারো। এগুলো আমরা খুব ভালো উপভোগ করেছি। তারপর আমরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে মোটামুটি 5টার দিকে আমরা বেরিয়ে চলে এলাম এই রামেশ্বরের এই মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো সেই দিনকে শিবরাত্রি ছিল, সেই জন্য খুব ভিড় ছিল। মোটামুটি সন্ধে লাগো টাইমে আমরা মন্দিরে পৌঁছালাম। আর এই রাস্তাটা প্রায় 4 কিলোমিটার দূরত্ব ছিল হলিডে হোম থেকে মন্দিরের দূরত্বটা। তো যাই হোক, হলিডে হোম থেকে একটু দূরেই হয়, কারণ ওইগুলো একটু নিরামিলি
বড় পরিবেশে হয়, শহরে গ্যাঞ্জাম থেকে একটু দূরেই হয়। আর তারপর এখানে এসে দেখলাম শিবরাত্রি উপলক্ষে একটা শোভাযাত্রা বেরিয়েছে, রাম লক্ষ্মণ সীতা এদেরকে নিয়ে খুব সুন্দর একটা শোভাযাত্রা। তো সেটা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, ভীষণই ভালো লাগছিল। আর চারিদিকটা একদম প্রচুর লোকের সমাগম হয়েছিল, খুবই ভিড় ছিল। তো এই মতো অবস্থায় মন্দিরে লাইনও অনেক ছিল, ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। একজনের কাছ থেকে খবর করে জানলাম যে শিবরাত্রি উপলক্ষে সারা রাত দিনই মন্দির খোলা থাকবে, যখন যাবে তখনই ভগবানের দর্শন পাওয়া যাবে। তো যাই হোক, এখানে এই শোভাযাত্রাটা দেখে লোকেদের এত ভিড়ভাড় থেকে একটু কমার জন্য আমরা চলে গেলাম এখন ঘাটের দিকে। এটাই পূর্ব দিকের ইস্ট গেট, আর এর সামনেই রয়েছে অগ্নিতীর্থমের ঘাট। তো আমরা এখানে এত ভিড়ভাড় থেকে একটু সরে গিয়ে এখন অগ্নিতীর্থমের ঘাটের দিকে চলে যাচ্ছি, একটু ফাঁকা, আর ওটাই একটু দেখে আসব। তারপর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভিতরে ভগবান দর্শন করব। তো ওই যে দেখো সামনে রয়েছে অগ্নিতীর্থম, ঘাটগুলো একটু দেখেও নিচ্ছি, কারণ পরদিন উদ্দেশ্য আছে এখানে স্নান করে 22 কুণ্ডেও স্নান করব। এটাতে খুব পুণ্য হয় শোনা আছে, তাই সেটা আমাদের উদ্দেশ্য রয়েছে। তো এটাই হলো অগ্নিতীর্থমের ঘাট, সামনে রয়েছে বিশাল সমুদ্র। আর এই ঘাটে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে সীতামাকে নিয়ে ফিরে আসার সময় এখানে স্নান করেছিলেন। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু দেখে সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে আমরা আবারও মন্দিরের দিকে ফিরে যাচ্ছি। যদি ভিড়টা একটু কমে, লাইন কম থাকে, তাহলে একটু ভগবান দর্শন করব। তো যাই হোক, লাইনটা খুবই কম ছিল, আর এখন আজকে সারা রাত্রি দর্শন করা যাবে, ওই জন্য এখন আমরা একটু মন্দিরের ভিতরে ঢুকে যাব এবং ঠাকুর দর্শন করে নেব। এখানে যে ঠাকুর সেটা রয়েছে ভগবান শিবের শিলামূর্তি। আর এই শিলামূর্তির একটা পৌরাণিক কাহিনী রয়েছে, যে এখানে রামচন্দ্র রাবণ বধ করে সীতামাকে আনার পর এখানে সীতামার ভগবান শিবের পুজো দিতে চেয়েছিলেন, আর সেই জন্য হনুমান গিয়েছিলেন কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনতে। তার আসতে দেরি হচ্ছে দেখে এখানে সীতামা বালি দিয়ে শিব বানিয়ে এই সমুদ্রবক্ষে শিবের পুজো দিয়েছিলেন। কিন্তু হনুমান ফিরে আসার পরে এই কথা শোনার পর তার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু রামচন্দ্র হনুমানের এই মন খারাপকে দূর করে তার আনা হনুমানই রামচন্দ্র এখানে প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই যে এখানে এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আমরা দেখি, এটা হনুমানেরই আনা কৈলাস পর্বত থেকে সেই শিবলিঙ্গ। খুবই সুন্দর এই মন্দিরের কারুকার্য, চারিদিকে রয়েছে অনেক অনেক ধাম, অনেক অনেক কারুকার্য, মন জোড়ানো একটা মন্দির দেখে সত্যি মন ভালো হয়ে গেল। রাত্রেবেলায় বাড়ি ফিরে একটু বিশ্রাম করে তারপর সকালবেলায় 6টার সময় আমরা চলে এলাম ধনুষ্কোটি দেখার উদ্দেশ্যে। রাত্রে একটা অটো ঠিক করে রেখেছিলাম, অটোওয়ালা 1600 টাকা নেব বলেছিল। সমস্ত কিছু দেখে আমাদের আবারও অগ্নিতীর্থম ঘাটে নামিয়ে দেবে, এই পর্যন্ত কথা হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ধনুষ্কোটি দেখার উদ্দেশ্যে। আর এই ধনুষ্কোটি হচ্ছে ভারতের শেষ পয়েন্ট, এরপর 18 কিলোমিটার দূরে হলো শ্রীলঙ্কা। আর এখানে রয়েছে শ্রীরামচন্দ্রের যে সেতু, এটা দূরবীন আছে, দূরবীনে 50 টাকা করে দিয়ে দেখা যায় ভিতরে রামচন্দ্রের করা সেই সেতুটা। খুব স্বচ্ছ পরিষ্কার, জল থাকলে অবশ্যই দেখা যায়। তো এখান থেকে একটু সেগুলো দেখে নিয়ে আমরা এখানে সূর্য উদয় হওয়াটাও দেখলাম একটু, আর তারপর এখানে একটু ছবি তুলে। এইটাই হলো ভারতের লাস্ট পয়েন্ট, শ্রীলঙ্কার একদম সমুদ্রবক্ষের উপরে। খুব ভালো লাগছিল এই সূর্যের উদিত হওয়া সানরাইজটা। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা উপভোগ করলাম, কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম, অনেক দোকান ছিল আর দামও ছিল অনেক। এই যে দেখো সমুদ্রের সমস্ত এই মালা, ঝিনুকের তৈরি শঙ্খ। তো এগুলো দেখার পর আমরা ওখান থেকে আবার চলে আসছি, দুই দিকে সমুদ্র, মাঝখানে সরু রাস্তা চলে আসছে একদম। এটাই হলো ধনুষ্কোটি, এটাই হলো ভারতের শেষ বিন্দু। আর তারপর চলে এলাম আমাদের ধনুষ্কোটি এর উদ্দেশ্যে, গ্রাম দেখার উদ্দেশ্যে। তো এখানে রয়েছে ভগ্ন একটা মন্দির, 1964 সালে যে সাইক্লোন হয়েছিল, বিশাল এক সাইক্লোনে এইখানে প্রায় অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে প্রাণ হারিয়েছিল এই সাগরের বক্ষে।
রামেশ্বরমে প্রায় 70% লোক এখানে তখন বসবাস করতো, আর সেমতো অবস্থায় এই সাইক্লোন এখানে একদম মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। তারই কিছু স্তম্ভ আমরা দেখলাম রয়েছে পোস্ট অফিস, রেল স্টেশন। আর তারপর নিয়ে এলাম আমাদের হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরে এখনও রয়েছে সেই জয় শ্রীরাম লেখা সেই পাথর, যেগুলো এখনও জলে ভাসছে, মিউজিয়ামে রাখা আছে, সেইগুলো একটু দেখলাম। আর তারপর চলে এলাম সেখান থেকে। এইখানে রয়েছে লক্ষণ কুণ্ড। লক্ষণ এখানে এসে এই কুণ্ডতে স্নান করে পাপ বিনাশ করেছিলেন, সেটাও রয়েছে। আর তারপর রয়েছে রাম মন্দির, তো সেটাও একটু দেখে নিলাম। পরপর রাম মন্দির, তারপর এখানে রয়েছে একটা নটরাজের মন্দির। আর ওই যে দূরে ওখানে রয়েছে সীতাকুণ্ড, ওটা এখন কাজ চলছে বলে ভিতরটা বন্ধ আছে, বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম। আর এটা হলো রাম মন্দির। তো রাম মন্দিরে এসেও দেখলাম একটা এরকম কুণ্ড করা রয়েছে, এখানে রামচন্দ্র স্নান করেছিলেন। এই মন্দিরের ভিতরে রয়েছে রামচন্দ্রের অনেক বড় একটা মূর্তি, আর তার মধ্যে রয়েছে রামচন্দ্রের পদুকা। তো তারপর এটা দেখার পর আমরা চলে এলাম বাণগঙ্গা। এই বাণগঙ্গার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। মা সীতাকে যখন যুদ্ধে জয় করার পর, রাবণ বধের পর রামচন্দ্র নিয়ে আসছিলেন লঙ্কা থেকে, তখন এখানে সীতামায়ের খুব পিপাসা পেয়েছিল। আর এই সমুদ্রের লবণাক্ত জল সীতামা খেতে পারবে না বলে রামচন্দ্র এখানে তীর মেরে, বাণ মেরে এখানে একটা কুণ্ড তৈরি করেছিলেন মিষ্টি জলের। ও তো তখন থেকে এটা হয়ে আছে। তো সত্যি আমরা সকলে গেলাম এখানে, আর এখানে জল পান করলাম। সত্যি সমুদ্রের এই লবণাক্ত জল, চারিদিকে সমুদ্রে ঘেরা, তার মধ্যে রয়েছে এই বাণগঙ্গা, যেটার জল কিন্তু খুবই মিষ্টি। নিজের চোখে না দেখলে অন্তরের ভক্তি দিয়ে বোঝা যায় যে হ্যাঁ, সত্যি পৌরাণিক কাহিনী এখন যেন সত্যি সমস্ত কিছুই আমাদের কাছে ভগবানের উপরে বিশ্বাস তুলে ধরা মতোই। তো যাই হোক, এখানকার জলটা ছিল খুবই মিষ্টি। আর তার আগে যে সমুদ্রের জল হাতে দিল, সেটা ছিল একদম লবণে ভর্তি। তো তারপর বাণগঙ্গা থেকে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম। এখানে রয়েছে আব্দুল কালাম মিউজিয়াম। এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালটা খুবই সুন্দর ছিল। ভেতরে মোম দিয়ে বানানো যে আব্দুল কালামের স্ট্যাচুগুলো রয়েছে, সত্যি মনে হচ্ছিল যেন এখন স্বয়ং আব্দুল কালাম নিজেই বসে আছেন। ভীষণ ভালো লেগেছিল আমার। তো যাই হোক, সেখান থেকে আমরা আবার ফিরে এলাম অগ্নিতীর্থম ঘাটে, কারণ এখানে আমাদের এখন স্নান করতে হবে। সমুদ্রে স্নান সেরে আমরা এখন 22 কুণ্ডে স্নান করছি। আর ওখানে চেঞ্জ করে নিয়ে আমরা একটু অন্নপ্রসাদ গ্রহণ করছি। তো আজকের মতো রামেশ্বরমের ভিডিও এখানে শেষ। ফিরে আসবো আবার অন্য নতুন ভিডিও নিয়ে। এখন আসি, নমস্কার।